সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ঢাকায় আসছে ভারত পুলিশের স্পেশাল টিম। জিজ্ঞাসাবাদ করা হবে আটক ৩ জনকে। বঙ্গবন্ধুর জলীয় কুড়ি পদক প্রাপ্তির ৫১ বছর আজ। বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ অর্জনে বড় ভূমিকা রাখে এই পদক, বলছেন বিশ্লেষকরা। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ। বাংলাদেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে জন্য ভারত পুলিশের একটি স্পেশাল টিম ঢাকায় আসছেন। আজ তাদের ঢাকায় আসার কথা রয়েছে। এর আগে গতকাল সকালে কলকাতার গণমাধ্যম সূত্রে প্রথম খবর ছড়ায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার শিকার হয়েছেন। পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা তাকে খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারত পুলিশ কাজ করছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আটক ৩ জন বাংলাদেশ পুলিশের কাছে আছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব শুধু উপমহাদেশেই স্বীকৃত ছিল না, তার দর্শন ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। ১৯৭৩ সালের এই দিনে বিশ্বের অন্যতম জলীয় কুড়ি শান্তি পদকের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পায় জাতির পিতার জীবনকর্ম। এই মহান অর্জনের ফলে জাতির পিতা পরিণত হন বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফা, ৬৯-এর গণ অভ্যর্থন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, পাকিস্তানিদের শাসন, শোষণ এবং নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে যে মহানায়কের অবতীর্ণ হয়েছিল তিনি শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু হয়েছিলেন অনেক আগেই, আর মহান মুক্তিযুদ্ধে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। দেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি পান বিশ্ববন্ধুর। যেখানে মানবতার অবক্ষয় দেখেছেন সেখানেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। বিশ্ব বিবেককে জাগানোর চেষ্টা করেছেন এবং বিশ্বসভায় তাদের প্রতিনিধিত্ব করেছিলেন বঙ্গবন্ধু। এরই ফলস্বরূপ ২৩শে মে বঙ্গবন্ধু জলীয় কুড়ি পদক অর্জন ছিল আপামর বাঙালির জন্য এক বিরল সম্মানের। আর যে পটভূমি, যে আন্দোলনের ভূমিকা, এইটা ছিল শান্তির সপক্ষে, শাসন এবং শোষণের বিরুদ্ধে, এবং তারই পরিপ্রেক্ষিতে তার ডাকে সাড়া দিয়ে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সমস্ত প্রেক্ষাপট মিলিয়েই সেদিন বিশ্ব শান্তি পরিষদের ১৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন। তৎকালীন বিশ্ব শান্তি পরিষদের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র বাবুর প্রস্তাব অনুযায়ী যে বঙ্গবন্ধুকে জলীয় পদক দেয়া হোক। এই পদক অর্জন ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি, যা পরবর্তীতে সদ্য স্বাধীন বাংলাদেশকে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের সদস্যপদ অর্জনের জন্য ত্বরান্বিত করে। গোটা দেশ তখন উৎসাহিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল যে বিশ্ব সমাজ আমাদের এই দেশকে গড়ে তোলা, এই সংগ্রামে যারা সামনের সারিতে আছেন তারা আমাদের পাশে আছেন, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত হয়েছিল এই ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বঙ্গবন্ধুকে জলীয় কুড়ি শান্তি পদক হস্তান্তরের মাধ্যমে। আজও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল আদর্শ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু এই প্রেরণার উৎস। তার নির্দেশিত সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার দেশের বাইরের খবর। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ চিরনিদ্রায় শায়িত হবেন। দুপুরে জন্মস্থান মাশহাদে জানাজা শেষে সমাহিত করা হবে এই মহান নেতাকে। এর আগে সকালে খোরাসানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ। বুধবার তেহরানে ৫০ দেশের
68 জন উচ্চ পদস্থ কর্মকর্তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতার, ইরাক, পাকিস্তান ও সিরিয়া, তুর্কমেনিস্তানের জাতীয় নেতাসহ বিশিষ্টজনরা। ওই দিন সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাইসের তৃতীয় জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শোক পালনের অংশ হিসেবে সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই শোক পালনের ঘোষণা দেওয়া হয়। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআরপিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথম বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার AK-M মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। সকালে সিরডাপ মিলনায়তনে সম্প্রতি বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, বঙ্গবন্ধু ছিলেন শান্তির অগ্রদূত, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। HM মিতুর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধু শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। এতে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মাহমুদ আল মাহতাব। স্বাধীন একটি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা সহ বিশ্ব শান্তির বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমনটাই মত বিশিষ্টজনদের। বিশ্বকে অশান্ত করবার বা শান্তি বিঘ্নিত করবার যে প্রচেষ্টা চলছে, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর বক্তব্যগুলো, বঙ্গবন্ধুর উক্তি এবং বঙ্গবন্ধুর পরবর্তী প্রজন্ম শেখ হাসিনার উক্তিগুলো বারবার করে কিন্তু সেই কথাগুলি বলা যাচ্ছে। যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, সবচেয়ে বেশি হত্যা করে ইতিহাসকে। যদি আমরা যুদ্ধের পরে ইতিহাস চর্চা না করি, ৩.৫ বছর পরে স্বাধীনতা, বঙ্গবন্ধু হত্যার পরে ইতিহাস অন্যদিকে চলা শুরু করল। ইতিহাস সামনে চলার নাম করে পিছনে চলা শুরু করে। একটি উন্নত সমৃদ্ধ শান্তির বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৩.৫ বছর অক্লান্ত পরিশ্রম করে গিয়েছিলেন বঙ্গবন্ধু। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু চিরকাল ছিলেন শান্তির
অন্বেষণকারী, তিনি কিন্তু রেডিক্যাল ছিলেন এবং ছিলেন সমন্বয়বাদী। তিনি কিন্তু চেষ্টা করেছেন সবাইকে আপনার একই সমতলে রেখে কাজগুলি করে বাংলাদেশকে সেভাবে একটা জায়গায় নিয়ে আসার জন্য। আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু সবসময় শান্তির পক্ষে কথা বলেছেন বলেও জানান তিনি। বঙ্গবন্ধু জীবদ্দশায়, বঙ্গবন্ধু তরুণ বয়সে যেভাবে চিন্তা করেছেন শান্তির জন্য, বাংলাদেশের জন্য, বাঙালির মুক্তির জন্য, হুবহুভাবে কিন্তু সেই কথাগুলি আছে। এইচ এম ইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি নির্বাচন চায় না, অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। দুপুরে রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ তাঁতি লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি সর্বদিকে খেয়াল রেখে সুষ্ঠুভাবে রাজনীতি করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সোবহান গোলাপ বলেন, বিএনপি এখন সুযোগ সন্ধানী, বিষয়টি এমন নয়, সবসময় তারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন তাঁতি লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, আর যারা শেখ হাসিনা ক্ষমতাস্থ তারা জনগণের ভিত্তিতে বিশ্বাস করে না, তারা নির্বাচনে বিশ্বাস করে না, তারা পিছনের দরজা দিয়ে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা আসার পথ খুঁজছে। জিয়াউর রহমান যেভাবে আসলো ক্ষমতা অবৈধভাবে ক্ষমতা করে বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছে, ঠিক এই পথ তারা খুঁজছে। তারা নির্বাচন চায় না। ওরা আমাদের শত্রু, বাংলাদেশের শত্রু, ওদের স্থান পাকিস্তানে, এদেশে নয়। এবার সারা বাংলার খবর। ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অপবাদে মা দায়ন ঋষিকে রাতভর নির্যাতন করা হয়। পরদিন সকালে জেলা পরিষদ পাড়ার লিচু বাগানে পাওয়া যায় সেই নারীর ঝুলন্ত মরদেহ। এরপর মরদেহ নিয়ে ঠাকুরগাঁও থানার বিচারের দাবিতে অবস্থান নেয় এলাকাবাসী। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আশরাফুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অপবাদে মাকে নির্যাতনের 7 ঘন্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানায়, দায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে 3 লক্ষ টাকা চুরির অপরাধে মারধর ও নির্যাতন করে একই পাড়ার আমজাদ নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা। নির্যাতন সইতে না পেরে রাজন বলে চুরিকৃত টাকা তার মায়ের কাছে আছে। তখন আমজাদের লোকজন নিহত দায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক পেটায়। পরবর্তীতে সন্ধ্যায় মা দায়ন ও ছেলে রাজন ঋষিকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে ফেরার পথে ছেলেকে বাসায় নামিয়ে দিয়ে মা দায়ন ঋষিকে নিয়ে যায় আমজাদের লোকজন, কিন্তু সারা রাত দায়ন ঘরে ফেরেননি। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পার্শ্ববর্তী লিচু বাগান থেকে উদ্ধার করে এলাকাবাসী। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল 7টার দিকে আমাদের কাছে একটি খবর আসে যে গোবিন্দনগর লিচু বাগানে একটি ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আমরা লাশটি নামিয়ে সুরতাল করি এবং পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হয়েছে। এটি সুইসাইড না অন্য কোনো বিষয়, এটা আমরা খতিয়ে দেখছি। এই বিষয়ে তদন্তাধীন এবং তাদের যে বাদীপক্ষ তারা যেভাবে অভিযোগ দেবে তার উপর আমরা ব্যবস্থা নেব। নিহত দায়নের মরদেহ নিয়ে আদিবাসী গোষ্ঠী ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে অবস্থান নেয়। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় অন্তত 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ উপত্যকায় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 138 জন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজায় অবশিষ্ট থাকা 2টি হাসপাতালও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল দুটিতে 2 শতাধিক রোগী আটকা পড়েছেন। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। দেশগুলোর নেতারা জানিয়েছেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এই উদ্যোগ। তবে দেশ এতে 3টি এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রক্রিয়া জানিয়েছে ইসরায়েল। গত 7 অক্টোবরের পর ইসরায়েলি হামলায় মোট 35,709 ফিলিস্তিনি নিহত হয়েছেন। Gaza war broke out after Hamas militants attacked Israel on নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আলোচনা থাকছে। সিরিজে টিকে থাকার লড়াইয়ে রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। ঢাকার ধামরাইয়ে ফেলনা প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে ধান সংরক্ষণের গোলা, ঘরের চাল, বেড়া ও কবুতরের খোপ সহ নানা তৈজস। আর পণ্য তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে গার্মেন্টসের পরিত্যক্ত প্লাস্টিকের ওয়ান টাইম বেল্ট। প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভাগ্য বদলে কাজ করছেন গ্রামীণ জনপদের অনেক নারী পুরুষ। প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুলের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। কেউ তৈরি করছেন ধানের গোলা, কেউ আবার ঘরের চালা কিংবা বেড়া। নিজেদেরই ভাগ্য ফেরাতে গার্মেন্টসের পরিত্যক্ত প্লাস্টিকের ওয়ান টাইম বেল্ট দিয়ে নানা পণ্য তৈরিতে এমন ব্যস্ততা ঢাকার ধামরাইয়ের কারিগরদের। ধামরাইয়ে বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে প্লাস্টিকের ওয়ান টাইম বেল্ট বিক্রির বেশ কয়েকটি কারখানা, যেখান থেকে বেল্ট কিনে স্থানীয়রা তৈরি করছেন গৃহস্থালির ব্যবহার্য নানা সামগ্রী। অনেক রকমের কাজ করে, যেমন ডোল, ঘরের বেড়া, সিলিং, মাঠ ফেলানো, চেয়ার, এগুলো বানাই। আমরা এই কাজ করি, আমরা পোলাদের মাস্টার কাজ করাইছি। কারিগররা বলছেন এই শিল্প ঘিরে কর্মসংস্থান হয়েছে অনেকেরই। চাহিদা থাকলেও অর্থের অভাবে কিছুটা বেগ পেতে হয় তাদের। বেড়া বানাইলে 25 টাকা কেজি পায়, ডোল বানাইলে 40 টাকা কেজি পায়। আগে আমরা খুব অসহায় ছিলাম, এখন বর্তমানে প্লাস্টিক কাজ করি আমাদের সংসার বগুলাবান অনেক সুখিয়া আছে। সংসার কোনো রকম চলে, মাসে হয়তো দেখা যায় বেশি না, আর দিন 400-500 টাকা কামাই করি। সরকারি কিংবা বেসরকারি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ সহায়তা পেলে হস্তশিল্পটি আরও সম্প্রসারিত করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে সাগরে মাছ ধরার উপরে 65 দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশেষ টহল অভিযান শুরু করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি জানান, সমুদ্রে মাছের প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ রক্ষায় 20 মে থেকে শুরু হয়েছে 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপকূলীয় এলাকায় মাছ ধরার কাজে জড়িত জেলে ও ফিশিং বোট মালিক শ্রমিকদের সচেতন করতে মাইকিং লিফলেট বিতরণ করে সচেতনতা বাড়াতে কাজ করছে কোস্টগার্ড। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এর আগে সিরিজের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 19তম স্থানে থাকা নবীন যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্ট নিয়েই ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে বেশি চিন্তা করতে হচ্ছে দলের টপ অর্ডারের ব্যাটারদের পারফরমেন্সে। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ঢাকায় আসছে ভারত পুলিশের স্পেশাল টিম। জিজ্ঞাসাবাদ করা হবে আটক 3 জনকে। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির 51 বছর আজ। বাংলাদেশের জাতীয় সংঘ সদস্য পদ অর্জনে বড় ভূমিকা রাখে এই পদক, বলছেন বিশ্লেষকরা। এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ। বাংলাদেশে চলছে একদিনের রাষ্ট্রীয় শোক।
এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।